পরপর 4টা মেয়ে হয়েছে, চাইলে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন। আচ্ছা, করব। খানিকটা ব্যাহত হয় বেলি। আলমারিতে ভাঁজকৃত কাপড়গুলো গুছিয়ে রাখতে রাখতে তার হাত হঠাৎই থমকে গেল। পরক্ষণেই আবারও নিজের কাজে হাত চালিয়ে স্বামীর নিকটে প্রশ্ন ছুড়ল। কবে করছো তবে? তুমি যখন এত করে এতবার বলছো, তাহলে মেয়ে দেখা শুরু করেই দিব অতি শীঘ্রই। ও, বেলির ছোট্ট উত্তর। অপর পাশের পুরুষটির অভিব্যক্তি পূর্ব হতে অনেকটাই উজ্জ্বল দেখা গেল। এই নিয়ে অগণিতবার দ্বিতীয় বিয়ের কথা বললেও কখনো অরণ্য এমন জবাব দেয়নি। অথচ আজ বেলির চোখে জল জমতে আরম্ভ করলো। পুরনো হলে বুঝি এমনই হয়। সে নিজের অসহায়ত্ব লুকিয়ে কঠোর থাকার আপ্রাণ চেষ্টা করলো, অথচ তাকে ভেঙে ফেললেও তার স্বামী পুরুষের তীর্যক এক বাণী। বেলি, বলছিলাম মেয়েটা যদি তুমিই দেখতে ভালো হতো। তোমার চয়েস কিন্তু অসাম। বেলি নির্জীবতায় উত্তর দিল। আম্মা তো আগে থেকেই আপনার ফুফাতো বোনকে আপনার জন্য ঠিক করে রেখেছে। হেলেনাও কম সুন্দর নয়। পুরুষটির ভাবুক স্বরে উত্তর। তা অবশ্য মন্দ বলনি। ট্রাই তো করাই যায়। এরই মাঝে তাদের বড় মেয়ে বিথি এলো। বয়স প্রায় 12 ছুঁই ছুঁই। বাবার কাছে গেল সে, গিয়েই বায়না জুড়ে দিল। আব্বু দেখো না, তিথি আমাকে মেরেছে কারণ ছাড়াই। নিজের অভিসম্ভাবী বিপদ ঠাহর করতে পেরেই নয়, বছরের তিথিও ছুটে এলো বাবার কাছে। একলিশে বিচার জানাতে আরম্ভ করলো। না, বাবাই দিদিয়া প্রথমে মেরেছে, সত্যি বলছি। বেলি কাপড় গুছানো বাদ দিয়ে এক নজরে চেয়ে রইলেন মেয়েদের এবং স্বামীর পানে। অরণ্য আপাতত মেয়েদের আগলে নিতেই ব্যস্ত। খুঁটিয়ে খুঁটিয়ে সবটুকু দৃশ্য অগ্রাসেই গিলে নেওয়ার চেষ্টা চালালো বেলি। 4 মেয়ে হয়েছে তার এবং অরণ্যের, অথচ অরণ্যের দেহের তেমন কোনো পরিবর্তন আসেনি। হতে পারে পুরুষটি নিয়মিত জিম যায় বলে। 35 বছরে এসেও এখনও 28-এর ন্যায় যুবকই রয়েছে। আর এদিকে সে ছোট মেয়েটা হওয়ার পরপরই কেমন মুটিয়ে গিয়েছে। নিজের দিকে নজর দিতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চেয়ে। প্রেমের বিয়ে ছিল তাদের। যখন অরণ্য তাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে, তখন অরণ্য কেবল 22 বছরের এক যুবক, আর বেলি 18 বর্ষীয়া রমণী। বিয়ের 1 বছরের মাথায় জন্ম হয় বিথির, এরপর তিথি, এরপর খানিক বছর পেরিয়ে দিথি, অতঃপর এই কয়েক মাস আগেই অরিত্রীর জন্ম। সবটাই ভীষণ সুন্দর, একদম বাপের মতো। অথচ বেলির আফসোস, সে অরণ্যকে কোনো বংশধর দিতে পারল না। অরণ্যের মায়েরও অবশ্য তা নিয়েই আফসোসের শেষ নেই। তার ভাবনার মাঝেই দোলনায় থাকা অরিতি ডুকরে উঠল। সকলেই আকর্ষণ এবারে সেদিকের পানে স্থানান্তরিত হলো। বেলি দ্রুত গিয়ে কোলে তুলে নিল মেয়েকে। ও, এই তো মা চলে এসেছে, কাঁদে না। বেলি মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়ে গেল। অরণ্য অবশ্য একবারই তাকালো, অতপর চোখ ঘুরিয়ে মেয়েদের ঝামেলা নিবারণে মনোনিবেশ করল। ঝামেলা শেষে রান্নাঘরে গিয়ে হাঁক পড়ল অরণ্য। মা, ও মা, কোথায় গেলে? কি হয়েছে? শেফালি বেগমের বিরক্তিস্বর। আমি দ্বিতীয় বিয়ে করছি। হ্যাঁ, কি করছিস? শেফালি বেগম সম্পূর্ণ আশ্চর্য হয়ে গিয়ে শুধালেন অরণ্যের একই নির্লিপ্ত সুর। বিয়ে? শেফালি বেগম প্রথম কিছু পল যেন নিজের কানকেই বিশ্বাস করে উঠতে পারলেন না, অতপর খুশিতে আত্মহারা হওয়ার পরিবর্তে ভ্রু কুঁচকে বললেন। কি বলছিস এসব? অরণ্য ডাইনিং টেবিল হতে একটা আপেল তুলে তাতে কামড় বসাতে বসাতে ভীষণ অবহেলায় জবাবখানা করল। কি করছে? তুই আর দ্বিতীয় বিয়ে, এও সম্ভব? দুনিয়াতে সবই সম্ভব। তোর মতো বউ পাগল ছেলে আবার দ্বিতীয় বিয়ে? হতচ্ছাড়া, কথা বলার জায়গা পাস না? অরণ্য অবাক হলো ভীষণ, বিষয়তা নিয়েই শুধালো। কেন মা, তুমি খুশি হবে না? এতদিন এক ছেলে আর দ্বিতীয় বিয়ে করে মুখে ফেনা তুলেছ, এখন আমি করতে চাইলেই দোষ? শেফালি বেগম কিছু বলতে পারলেন না। অবশ্যই তিনি এতদিন বেলিকে বহু জ্বালিয়েছেন, কিন্তু তা বলে ছেলে যে সত্যি সত্যি দ্বিতীয় বিয়ের কথা বলবে তা তিনি ভাবতে পারেননি। নিশ্চয়ই মজা করছে। তিনি আমলে নিলেন না অরণ্যের কথাটা। অরণ্য তার বলা অব্যাহত রাখল। শোনো আম্মু, হেলেনাকে বিয়ে করবো, বুঝলে? তোমার বোনের মেয়ে আর কি। তুমি যাকে আমার জন্য ঠিক করে রেখেছিলে। শেফালি বেগমের তেচরা চোখের চাহনি অরণ্যের উপরে গিয়ে ছিটকে পড়ল। অরণ্য তাতে এক বিন্দু পরিমাণও পাত্তা না দিয়ে গলা উঁচিয়ে বলল। কি দেখছ? সত্যি করে বলছি, বেলি বলেছে আমার একটা ছেলে লাগবে। ভেবে দেখলাম আসলে বংশে একটা ছেলে আমার চাই। আমার বাপের আর আমার হাতে সম্পত্তি দেখবে কে বলো? বেলি তো আর দিতে পারলো না।
হেলেনাই না হয় দিক। শেফালি বেগম ছেলের হাব ভাব বুঝে উঠতে পারলেন না। এমনিতে ছেলে তার সদা সর্বদা ভীষণ সিরিয়াস মোডেই থাকে, তবে এখন কি রসিকতা করছে নাকি সত্যি সত্যি বিয়ের কথা বলছে বুঝতে পারলেন না তিনি। ওদিকে অরণ্য কতটুকু সেরি নির্লিপ্ততায় বেরিয়ে গেল, যেন এখন যা বলবো সবই অত্যন্ত স্বাভাবিক সকল কথোপকথন। শেফালি বেগম কিছুক্ষণ ছেলে যাওয়ার পানে চেয়ে রইলেন, অতঃপর অরণ্যের ঠাট্টা ভেবে সম্পূর্ণ কথাবার্তা ওখানেই ভুলে বসলেন। অপরদিকে মেয়েকে নিয়ে বেলকুনিতে থাকা বেলির চোখের কোণে জল জমল। তার অরণ্যের বুঝি এখন সত্যিই ছেলে প্রয়োজন, তাই তো এবারে এক বাক্যেই বিয়েতে রাজি হয়ে গিয়েছে। সতীন আসবে এবার তার সংসারে। কেবলমাত্র একটা ছেলে না হওয়ায় তার আহ্লাদের স্বামী এবং সংসার দুই নেই হয়ে গেল। অবশ্য সে তো বারবার বলে বলে অতিষ্ঠ করেছে অরণ্যকে, তবে এখন হুট করে খারাপ লাগছে কেন? বেলি কেমন ঝরঝরিয়ে কেঁদে ফেলল। না, অরণ্যকে সে অন্য কারোর হতে দিতে পারে না। অরণ্য বাড়ি ফিরে আসলেই খুলে বলবে সব। সেই যে সাত সকালে বেরোলো অরণ্য, এখনও অবধি এলো না। বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরোলো, মাগরিবের আজানও শেষ হলো, অথচ অরণ্যের দেখা মিলল না। বেলি কয়েকবার ফোন করেছে, মেয়েদের দিয়ে তাদের দাদির ফোন থেকেও করিয়েছে, কোনো সুরাহা মেলেনি, ফোন বন্ধ। বেলির আদল চিন্তায় ভরপুর। একবার দেয়াল ঘড়ির পানে দৃষ্টিপাত করতেই দেখা গেল এখন প্রায় 8টা। ওদিকে শেফালি বেগম নিশ্চিন্তে। তার এইসব নিয়ে চিন্তা কিসের? ছেলে মানুষ অনেক জায়গাতেই যেতে পারে, বলে কয়ে যাবে নাকি সবসময়? এমন করে ফোন দেওয়ার কি আছে তিনি বুঝলেন না। তখনই আকস্মাৎ বেল বাজল। বেলি দ্রুত গিয়ে দরজার সামনে দাঁড়ালো। লুকিং গ্লাস পরখ করতেই অরণ্যকে দেখে সে খুশিতে আধখানা হয়ে দরজা মিলল। অথচ এই কি, এ কাকে দেখছে সে? বর বেশে অরণ্য আর পাশে বধূ বেশে ঘোমটার আড়ালে এক মেয়ে। অবাক লোচনে চেয়ে রইল বেলি। একবার নববধূর পানে দৃষ্টি ঘুরিয়ে সেও স্বামীর পানে রাখতেই অন্তরাত্মা কেঁপে উঠল তার। মনে হলো বুকে কেউ বুঝি বারংবার ইট পাথরের আঘাত চালাচ্ছে। চোখে অবিশ্বাস্য এবং শুকনো দীর্ঘ পল্লবে জলের উচ্ছ্বাস। পুরুষটির হাসি হাসি মুখ আরও যেন ঘায়েল করছে বেলিকে। বেলির 3 মেয়ে বিধি, তিথি, দিতি এসে হাজির হলো। বাবাকে অন্য একটা মেয়ের সাথে বিধি চমকে গেল। তিথি আর বিধি কিছু না বুঝলেও সে বেশ ভালোই বুঝতে পারলো ব্যাপারখানা। অরণ্য হাসি মুখে প্রফুল্লতায় বলল, কে, কেমন লাগলো সারপ্রাইজ? বেলি বেশিক্ষণ আর নিজেকে ধরে রাখতে পারল না। শেফালি বেগম মাত্রই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসেছিলেন। ছেলের বউকে এভাবে জ্ঞান হারাতে দেখেই তিনি চিৎকার করে হাঁক পারলেন। বোমা! দ্রুত গিয়ে তিনি ছেলের বউকে ধরলেন, অতঃপর ডাকতে আরম্ভ করলেন, বৌমা! পরক্ষণেই নজর গেল ছেলের পানে। মুহূর্তেই ছানা বড়া হলো চোখ দুটো। অবাক হয়ে শুধালেন তিনি, এই তুই কি করেছিস অরণ্য? অরণ্য তখনও হতভাগ। হঠাৎ কি হয়ে গেল? কি করেছে? কি করেছিস মানে? হতচ্ছাড়া গর্ধবের গর্ধব কুলাঙ্গার! তুই কোন সাহসে আমাকে না বলে বিয়ে করলি? বেরো কুত্তার বাচ্চা, এক্ষুনি বের হবি বলছি। তিনি আর্তনাদ করে উঠলেন, এখন আমার বৌমার কি হবে আল্লাহ? আর আমার নাতিগুলোই বা কোথায় যাবে? অরণ্য অবাক না হয়ে পারে না। কিছুদিন আগে অবধি এই মহিলাই তাকে হেলেনাকে বিয়ে করার জন্য জ্বালিয়েছে, একটা বংশধরের জন্য জ্বালিয়েছে। আর আজ যখন সত্যি সত্যি করে আনলো, তখন তাকেই বাড়ি থেকে দূর দূর করছে। বাহ, অরণ্যের দাম কোথাও নেই। অরণ্য দ্রুত গিয়ে বউকে ছুতে চাইল। অমনি কালছাপের ন্যায় ফোনা তুললেন নিজ জন্মদাত্রী। উফ মা, করছোটা কে? ছুবি না একদম, এই অপবিত্র হাত তুই ছুবি না আমার মেয়েটাকে। অরণ্য মায়ের ঢং দেখে বিরক্ত হয়। মায়ের সাথে এক প্রকার যুদ্ধ করেই ছিনিয়ে নেয় নিজের বউকে। অতঃপর কোলে নিয়ে রুমের দিকে যেতে যেতেই বলে, ছাড়ো তো মা, ঢঙ্গলে একটু কমাও। মা হয়ে এবার নিজেই মির্জাফরগিরি শুরু করবে না, বলে দিলাম। ওরে বেয়াদ্দপের, এই মেয়েটাকে কি বটি দিয়ে কুচি কুচি করার জন্য রেখে যাচ্ছিস আমার কাছে? শেফালি বেগমের এমন কথাতেই যেন ঘোমটার আড়ালে থাকা রমণীর অন্তরাত্মা কেঁপে উঠল। সে সরাসরি ঘোমটার আড়াল হতে বেরোতেই আতকে উঠে দূরে সরে গেল শেফালি বেগম। কাঁপা কাঁপা স্বরে বললেন, এই এই তুমি কে? ঘোমটার আড়ালে একজন পুরুষ, যে বর্তমানে অসহায় ভঙ্গিতে বলে উঠল, আন্টি দয়া করে আমাকে মারবেন না, আপনার ছেলে আমাকে যা করতে বলেছে আমিও শুধু তাই করেছি। শেফালি বেগম দ্বিগুণ রেগে গেলেন। ড্রয়িং রুমের দরজার কোণে রাখা ঝাড়ুটা এনে ছেলের রাগ সব ছাড়লেন এতক্ষণ বইয়ের অভিনয় করতে থাকা ছেলেটার উপর। একের পর এক ঝাড়ুর বাড়ি দিয়ে ঝাড়ু পেটা করে বাড়ি ছাড়লেন তিনি পুরুষটাকে। সাথে যোগ করলেন,
ওরে আমার সোনায় সুহাগা গোলামের পুতের পোলারে হয়েছিস পুরো বাপের মতোই। তোদের কাছে এসব খেলা, হ্যাঁ দেখছি আমি মজা। অপর পাশে বিধি তিথি দিথি দাদির এই সব কাণ্ডে হেসে কুটি কুটি অবস্থা। গত 1 ঘন্টা যাবৎ বেলি অজ্ঞান। অরণ্য শেরওয়ানিতেই তার শিওরেই বসে মাথায় হাত বোলাতে ব্যস্ত তার পুরুষ অঙ্গুলিদ্বয়। কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে এলো বেলির। পিটপিট চোখে নিজের অবস্থান ঠাহর করে উঠতেই কিছু মুহূর্ত পূর্বের স্মৃতি মস্তিষ্কে হানা দিল। শিওরে অরণ্যকে দেখে আরও দ্বিগুণ অবাক হলো। সাথে সাথেই সে উঠে যাওয়ার চেষ্টা করলো। থামালো অরণ্যের বলিষ্ঠ হাত দুটো এবং গম্ভীর কণ্ঠস্বর। পুরুষটি বেলিকে আটকাতেই তার সুগঠিত লতানো কোমর পেঁচিয়ে ধরল, বলল, উঠছে কেন? শুয়ে থাকো কিছুক্ষণ। বেলির কি যে কান্না পেল। কান্না আটকাতে তার শ্বাস প্রশ্বাসের হার দ্বিগুণ হলো। চোখের পানি এসেও গড়িয়ে পড়তে লাগলো। সে দৃঢ়স্বরে বলল, কেন এসেছেন এখানে? ওখানে আপনার নতুন ওয়াইফ অপেক্ষা করছে, আর আপনি এখানে কেন? বেলির কাঁপন্য স্বর স্পষ্ট ঠাহর করতে পারল অরণ্য। ঠোঁট কামড়ে হাসল নিঃশব্দে। স্ত্রীকে আরও খানিকটা বিচলিত করতে তাল মেলালো সঙ্গে। না, তোমার বাসর সাজানোর অপেক্ষায়। সাজাবে না বাসর? বলো। বেলি নির্জীব চোখে ক্লান্ত দেহে ঘাড় ঘুরিয়ে পাষাণ পুরুষটির পান চাইল। এই বিষণ্ণ কথাগুলো কি অবলীলায় বলে দিচ্ছে পুরুষটি? অথচ তার বেশি বহুল হাত তখনও বেলির কোমর জড়িয়ে। বেলি কাপা কণ্ঠে প্রশ্ন ছড়ে, আপনি এটা করতে পারলেন? কি করব? ভ্রুচি অরণ্য পাল্টা শুধালো। বেলির চোখের কার্নিশ বেয়ে হঠাৎই অজান্তেই জল গড়িয়ে পড়ল। বেলি ব্যস্ত হলো নিজেকে ছাড়াতে। ছাড়ুন আমায়, ছোবেন না। আপনার এখন তার কাছে যাওয়া উচিত, যাকে আপনি আপনার ছেলের মা বানাতে নিয়ে এসেছেন। আমায় ছাড়ুন। বেলি হাত দুটো ক্ষিপ্রভাবে অরণ্যের হাত থেকে ছাড়াতে ব্যস্ত হলো। অরণ্য ঠোঁট কামড়ে হেসে স্ত্রীর পাগলামিটুকু ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করলো। অতঃপর বেলি নিজেই হাঁপিয়ে উঠে প্রশ্ন ছুড়ল। ছাড়ছেন না কেন? প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে পুরুষটি হ্যাচকা টানে বেলিকে নিজের মুখোমুখি নিয়ে এলো। বেলি চোখ দুটোর জলের ফোয়ারা, নাকের ডগায় রক্তিম আভা, ঘন ঘন শ্বাস ফেলছে। অরণ্য তা দেখে দেখতেই রয়ে যায় কেবল মুগ্ধ চোখে। অতঃপর ধীরলয়ে শুধালো, তুমি তো বলেছিলে আমার একটা বিয়ে করা উচিত। একটা ছেলের প্রয়োজন আমার বংশে। আমি আমার স্ত্রীর কথায় ফেলতে পারি না, জানোই তো। বেলির শ্বাসের ওঠানামা দীর্ঘ হলো। মুখ ঘুরিয়ে নিল সে। রাগ অভিমান কষ্টে তার চোখের পানি অবাধেই ঝরছে। ঠোঁট কামড়ে সে নিজের কান্নাটুকু গেলার অবাধ্য প্রয়াস চালালো। অরণ্য হাসল। স্ত্রীকে রাগাতে আরও বলল, ওর কাছে কিছুক্ষণ বাদিয়ে যাব। একটা ছেলের দরকার বলে কথা। যেতে তো হবে, তাকে ছুতেও হবে। ঠিক ততটা আপন করতে হবে যতটা তোমায় করে। ঠিক তেমনভাবে বুকে ঠাঁই দিতে হবে যেমনভাবে তোমায় দিই। বেলি বোধ হয় বাকিটুকু শুনতে পারল না। সে কারণেই সে থমথমে গলায় কাপন্য কণ্ঠনালীতে আওড়ালো, চুপ, আর একটা কথাও বলবেন না। যাবেন তো যান, আমায় কেন শোনাচ্ছেন? বেলি অরণ্যের বুকের কাছের শেরওয়ানিটুকু খামচে ধরে কতটুকু শেষ করলো। অরণ্যের সেই দিক পানে নজর ফেলতেই মুচকি হাসি ফুটলো তার ঠোঁটের কোণে। চলে যেতে বলছে অথচ নিজেই কাপড়ের অংশটুকু কাপা হাতে খামচে ধরে আছে। অদ্ভুত এক রমণী। বেলি অবশ্য আরও কিছু বলতেই যাচ্ছিল, তবে অতর্কিত এক হামলায় সে রুখে গেল। বরঞ্চ বাধ্যই হলো। অরণ্যের বেলির অধর যুগল নিজের আয়ত্তে নিয়েছে। হুট করেই বেলি ছাড়াতে চাইল। অরণ্য বেলির ছটফট করতে থাকা হাতটা বুকের কাছে বেঁধে রাখল। অপর হাত বেলির নরম গালে। কিছু সময় পর অরণ্য নিজ তাগিদেই ছেড়ে দিল। বেলির মুখখানা তখন দেখার মতোই ছিল। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কাঁদছে। মেয়েরা নিজের স্বামীর প্রতি বোধ হয় একটু বেশি প্রজেসিভ। অরণ্যের বুকের ওঠানামাও দ্বিগুণ। পুরুষটি স্বীয় স্ত্রীর এলোমেলো চুলের ভাঁজে কপালে কপাল ঠেকালো। তপ্ত শ্বাস ফেলে সে চুমু খেলো মেয়েটার 2 চোখের পাতায়, যা এখনো ভেজা। শুষে নিল চোখের পানিটুকু। অতঃপর ফের কপালে কপাল ঠেকিয়ে কেমন কাপা স্বরেই আকুলতা জানালো, যা সহ্য করতে পারবে না তা বলো কেন বেলি? আমি তোমাকে ছাড়া আর কাউকে মানতে পারি? আমিও তো মানুষ, বলো। সারাক্ষণ কানের কাছে দ্বিতীয় বিয়ে আর ছেলের কথা শুনতে ভালো লাগে? মেয়েরা বড় হচ্ছে, ওরা কি মনে করবে বলো তো? তুমি আমার প্রেমিকা, আমার অর্ধাঙ্গিনী, আমার সঙ্গিনী। তোমাকে ছাড়া অন্য কাউকে কিভাবে ভাবতে পারি আমি? মিলি থমকালো। কান্না জড়ানো কণ্ঠে বলল, তবু তো অন্য মেয়েকে বিয়ে করে আনলেন। তুমি বিশ্বাস করো আমি এমন কিছু করতে পারি? করো? বেলি কিছুই বলে না। যে রয় ভেজা চোখ জোড়া দুটো।
অরণ্য উত্তর দেয় আলতো হেসে। ওটা শায়ের, টঙের দোকানের ওয়ার্কার, আর এই পাঞ্জাবিটাও ভাড়ার। চমকালো বিলি, বিস্ময়তা নিয়ে বলল। এতক্ষণ তবে মজা করছিলেন আমার সাথে? তা নয় তো কি। মেয়েকে রাগ দেখালো রমণী। আপনি কি জানেন আপনি ঠিক কতটা নিষ্ঠুর? একই কাজ যদি আমি তার বাক্য সম্পূর্ণ করার পূর্বেই অরণ্যের ব্যগ্রস্বর ভেসে এলো। মেরে দিতাম। যে তোমাকে আমার কাছে থেকে কেড়ে নিত তাকে। বিয়ের আগে শ্বশুর মশাইকে তোমায় অন্য কারো হতে দেয়নি। এখন তো তুমি আমার স্ত্রী, আমার বাচ্চাদের মা। চারটা মেয়ের বাপ হয়েও এসব ঢং আর গেল না, তাই না? এসব করে আমাকে কষ্ট দিয়ে কি মজা পেলেন আপনি? 4টা কেন, 10 বাচ্চার বাপ হয়েও তোমায় আমি কারোর সাথে দেখা তো দূর, কল্পনা করতে পারি না বেলি। কখনো কখনো প্রেমিকেরা ভালো স্বামীও হয়। প্রেম আমার। বাকি রইলে এসব নাটকের কথা। তবে বলবো, এটা জরুরি ছিল। আমি আমার 4 মেয়েকে অসম্ভব ভালোবেসে বেলি, সাথে তাদের মাকেও। আমি কি একবারে বলেছি আমি অসুখী, আমার ছেলের দরকার? বলিনি তো। তবে বারংবার আমার মেয়েদের প্রতি তোমার এত হতাশা কিসের? আমার তো ছেলের দরকার নেই, আমার শুধু তুমি আর মেয়েরা হলেই হবে। যেখানে তোমাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না, সেখানে আরেকজনের সাথে সংসার পাতিয়ে ছেলে জন্ম দেওয়ার ভাবনা কিভাবে আমি মেনে নেব বলো? যা তুমি নিজেই মানতে পারবে না, তা সত্য করার এত তারা কিসের তোমার? বেলি ঠোঁট কামড়ে কান্না আটকায়, ক্ষীণ স্বরেই বলে। কিন্তু সমাজ, আত্মীয় স্বজন। আমি তোমার স্বামী বেলি, তোমার এক এবং একমাত্র শেষ ঠিকানা। তুমি আমার এবং আমার মেয়েদের ওপর মনোযোগ দাও বেলি। বাইরের দুনিয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসে? আমি তোমায় ভালোবেসে যাব। সমাজের কথা তুমি ভাবছো কেন বউ? তাই সামলানোর দায়িত্ব আমার। বেলি এক লহমায় জাপটে আছড়ে পড়ে অরণ্যের বুকে, কাঁদতে কাঁদতে বলে। আমি অতিরিক্ত ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম অরণ্য, অনেকটাই। অরিত্রী হওয়ার পর আম্মা, দাদি সবাই মিলে এতটা হতাশ হলো যে আমি নিজেই নিজের মেয়েদের হেও করা আরম্ভ করলাম। আপনার উপরেও খিটখিটে হয়ে গেলাম। আই এম ভেরি সরি। অরণ্য মৃদু হেসে অধর ছোঁয়ালো স্ত্রীর রেশম কালো কুণ্ডলে। যেন এমন সমাপ্তি তার জানাই ছিল। অতপর এমন পরিস্থিতির মাঝেও সে নির্লজ্জের মতোই বলে উঠল। চলো তবে এখন 5 নাম্বারটাকে আনার ব্যবস্থা করা যাক। বেলি চমকায়। তার কিছু বলার পূর্বেই অরণ্য তাকে নিজের বলিষ্ঠ শরীরের নিচে পিষে ফেলে। অরণ্য পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বেই হঠাৎই তার তাড়াহুড়োর স্বর শোনা যায়। কি করছেনটা কি? যা করে 4 নম্বর বাচ্চার বাবা হয়েছে। অরণ্যের ঠোঁট কাটা উত্তরে বেলি হাঁসফাঁস করল। অরণ্যকে বলল। ধীরে আমার প্রেমিক পুরুষ, এত তাড়াহুড়ো কিসের? আপনার রক্ত আপনার মতোই হয়েছে, বড্ড ধূর্ত আর দ্রুত। কপাল কুচকালো অরণ্য, শুধালো। মানে? বেলি ঢোক গিলল, মৃদু হেসে জবাব দিল। 5 নাম্বারটা ইতিমধ্যেই আমার শরীরের অংশ হয়ে মিশে গিয়েছে। চোখ কপালে ওঠার অবস্থা হলো অরণ্যের। একবার বেলির ওপর উদরের পানে তাকিয়ে আরেকবার বেলির চোখের পানে তাকিয়ে শুধালো। কবে এলো? বেলির মিনমিনে স্বর। 1.5 মাস। আরও এক দফা চমকালো অরণ্য, বলল। 1.5 মাস? এত লম্বা সময় অথচ আমায় জানালে না? বেলি অপরাধীর কণ্ঠে বলল। মাথায় ছিল না কিছু, আজ জানাবো ভেবেছিলাম, আর আজই আপনি এত বড় কাণ্ড ঘটালেন। কপট রাগ দেখালো অরণ্য। তুমি এভাবে আমার অংশদের প্রতি অবহেলা দেখাতে পারো না বেলি। বেলি জবাব দিল না। অরণ্য বেলির কোমরের দিকে আঁচলটুকু সরিয়ে উদরে আলতো স্পর্শে অধর ছোঁয়ালো। অতঃপর নিজের অংশের উদ্দেশ্যে আওড়ালো। আমার রক্ত তো আমার থেকেও ফাস্ট বেলি, একেবারে বাপের মতোই হয়েছে। বাপকে তো কষ্টও করতে দেয়নি। বাহ। বেলি খানিক রাগ দেখিয়ে বলল। 5টা বাচ্চার বাবা হবেন, আর তাও কিনা মুখের ভাষা এমন? অরণ্য চোখ তুলে তাকালো, ভ্রু কুঁচকে বলল। তো কি, আমরাই তো। কিছুক্ষণের মাঝেই দরজা খোলার শব্দ পিছু ফিরল দুজনে। অরিত্রী বিছানার পাশে রাখা দোলনায় ছিল। বাকি রইল দিথি, বিথি আর তিথি। তিনজনেই খিলখিলিয়ে হেসে ভেতরে আসলো। তরিতে অরণ্য এবং বেলি ছিটকে গেল। মেয়েরা ভেতরে আস্তে আস্তে বলল। কেমন দিলাম মাম্মা? বেলি তেরচা চোখে তাকালো স্বামীর পানে। বইয়ের তেরা দৃষ্টি মাথা চুলকালো অরণ্য। বেলির অবাক স্বরে বলল। আপনারাও জানতেন? বাচ্চারা খিলখিলি হেসে উঠল। বেলি বাহবা দিয়ে উঠল। বাহ, অসাধারণ। অবশ্য বলছি বা কাদের, ওদের বাপেরই তো মেয়ে, মাকে জ্বালাতে এত ভালো লাগে বুঝি? অরণ্য শেরওয়ানি খুলে টি শার্ট আর ট্রাউজার পরে এলো।
বিথি গিয়ে অরিত্রীকে নিয়ে এলো। অরণ্য বিথির হাত থেকে অরিত্রীকে নিয়ে মেয়ের কপালে চুমু খেলো। বেলি মেয়ের সাথে খানিক সময় খুনসুটিতে এবং তাদের আদর করতে ব্যস্ত হলো। অরণ্য এরই মাঝে নিজের বড় মেয়েকে ডাকলো। বিথি, মা, এদিকে এসো। বিথি দৌড়ে বাবার কোলে গেল, হেসে বলল। কি হয়েছে বাবাই? অরণ্য বিথির কানে কানে কিছু বলতেই হতবাক হয়ে গেল সে। বলল, সত্যি? অরণ্য ঠোঁট টিপে ওপর নিচ মাথা নাড়তেই বিথির বাচ্চা মনের খুশি আর দেখে কে। অতপর বিথি ছোট্ট দুটোকে ফিসফিসিয়ে বলতেই তারাও উৎফুল্ল হয়ে উঠল। তিনজনই সমস্বরে বলে উঠল, কংগ্রেচুলেশনস মাম্মাম। মিলি হঠাৎই চমকে গেল। অরণ্যের পানে চোখ ছোট ছোট লয়ে চাইল। লোকটা নিশ্চয়ই বলে দিয়েছে সব। মিলি হেসে মেয়েদের ডাকলো। এদিকে আসুন আম্মাজানেরা। তিনজনই মায়ের কাছে গেল। বেলি তিনজনকে প্রগাঢ় চুমু খেয়ে জড়িয়ে ধরল। অরণ্য নিজের কোলে থাকা ছোট্ট মেয়েটার দিকে তাকালো, বিড়বিড়ে করল, অরিত্রে, আমরা কেন মিস যাব? অতঃপর সেও সঙ্গ দিল তাদের। স্ত্রী সন্তানকে একযোগে নিজের বুকে শক্তপোক্ত টেনে নিল। কোলে থাকা অরিত্রী শব্দ করে উঠল। অরণ্য বেলির কপালে ঠোঁট ছোঁয়ালো। বেলি মেয়েদের জড়িয়ে অরণ্য বেলির কানের কাছে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বউ, আমরণ ভালোবাসি আমার বেলিকে। তুমি আমার নীল আকাশে ভেসে আসে একমাত্র পত্র, আর বেলি অরণ্য মিলে হয় নীলপথ।